চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে নজিরবিহীন যৌথ অভিযান, কয়েকজন গ্রেফতার, অভিযান অব্যাহতের ঘোষণা পুলিশের। অভিযানটি যেহেতু এখনো শেষ হয়নি, অভিযানটি চলমান রয়েছে। তেলক্ষেত্র বিমান ঘাঁটিতে হামলায় ইরানকে দায়ী করে সৌদির কড়া সতর্কবার্তা। ঢাকায় পৌঁছেছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত দুবাই প্রবাসী মরদেহ। আলী আহমেদের কে নিয়ে ওনার মৌলভীবাজারে তার যে গ্রামের বাড়ি ওখানে নিয়ে যাবে। রেশনিং পদ্ধতিতে চলছে জ্বালানি বিক্রি, আজও ভোর থেকে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। পাম্প মালিকদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। এবং হাদি হত্যার আসামিদের দ্রুত ফেরত আনা হবে বললেন আইজিপি। মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা। আসসালামু আলাইকুম, ওনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে নজিরবিহীন যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকাটিকে পুরোপুরি নিরাপদ করতে এবং অপরাধীদের আস্তানা গুড়িয়ে দিতে প্রায় ৩,০০০ সদস্যদের বিশাল এক বাহিনী নিয়ে মাঠে নেমেছে যৌথ কমান্ড। জঙ্গল সলিমপুরের অভিযান নিয়ে সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় পুলিশ। যতক্ষণ সময় লাগবে ততক্ষণ অভিযান চালানোর ঘোষণা দেয় তারা। সন্ত্রাসীদের আস্তানা সরিয়ে দেওয়ার কথাও বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান চালিয়ে ইতোমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জায়গায় সন্দেহপ্রবণ এলাকায় তল্লাশি করা হয়েছে, এখানে কয়েকজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং যেহেতু একটি অনেক বড় এরিয়া, এখানে বিভিন্ন সেক্টরে ভাগ করে এই অভিযানটি শুরু হয় এবং অভিযানটি যেহেতু এখনো শেষ হয়নি, অভিযানটি চলমান রয়েছে। কাজে এখনই বলা যাবে না যে আমরা আসলে কতটুকু সফল হয়েছি বা কী পরিমাণ অপরাধী গ্রেপ্তার হয়েছে। কিন্তু সময় লাগে, ততক্ষণ আমরা অভিযান করব এবং আমাদের এখানে ইচ্ছা আছে যে এখানে আমরা একটা অস্থায়ী ক্যাম্প করব, যাতে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিঘ্নে এখানে তাদের সময় মতো তাদের তথ্যের ভিত্তিতে তারা যে কোনো টাইমে এখানে অভিযান করতে পারে, সেই পরিবেশটি আমরা এখানে নিশ্চিত করতে চাই। দর্শক, এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, অভিযানের এই মুহূর্তের চিত্র আমাদেরকে জানাবেন। পুলিশের কাছে নতুন কোনো আপডেট পেয়েছেন কিনা পুলিশের কাছ থেকে, সেটাও আমাদের জানাবেন। রয়েছি যে জঙ্গল সলিমপুরে, অর্থাৎ আজকে ভোর রাত 5টা পর থেকে কিন্তু এই দেশের মধ্যে কিন্তু আরেকটি দেশ বলা হয় এই যে জঙ্গল সলিমপুরকে। এটাতে কিন্তু আগেও এই অভিযান চালিয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং উপরে হেলিকপ্টার টহল দিচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু কয়জন সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে বা অভিযান সম্পর্কে এখনো কিন্তু আমরা কিছুই বলতে পারছি না, কারণ আমাদেরকে যে প্রত্যেকটি প্রবেশদ্বার কিন্তু তারা পুলিশ, সেনাবাহিনী অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তারা প্রবেশ দ্বারগুলোতে অবস্থান নিয়েছে। এখানে সাংবাদিকদের কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। সেই কারণে আমরা আসলে যে সকাল থেকে যে অভিযান চলবে সেই অভিযানে এখন পর্যন্ত আমরা তেমন কিছু জানতে পারিনি। তবে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে হয়তো বেলা 3টার মধ্যে তাদের অভিযান শেষ করবেন, এরপরে কিন্তু আসলে বিস্তারিত আমাদেরকে জানাবেন বলে প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে। আমরা দেখছি যে বিশেষত যে গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু ভেতরে রয়েছে, যে পাহাড়গুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন অবস্থান নিয়েছে। তবে আমরা দেখছি সাধারণ লোকজন বের হচ্ছে, কেউ কেউ ঢুকছে, তাদের সাথে আমরা কথা বলেছি আসলে যে ভেতরের অবস্থা কেমন। তারা বলছে আসলে যে গভীর যে জঙ্গল রয়েছে, যে পাহাড়গুলো রয়েছে, সেখানেই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা এখানে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত প্রায়
থেকে 8 জনকে আটক করা হয়েছে, অর্থাৎ জিজ্ঞাসাবাদের জন্য। এটা আমরা প্রশাসনের পক্ষ থেকে না, অর্থাৎ সাধারণ যে মানুষ আছে তাদের মুখে আমরা শুনলাম। তারা বলছে যে কয়েকজনকে তারা আটক করেছে, এরকম তারা বিষয়টি দেখছে। তো জঙ্গল সলিমপুর হচ্ছে আসলে বাংলাদেশের মধ্যে আরেকটি দেশ, অর্থাৎ সবাই বলে আরেকটি দেশ। এইখানে যে সন্ত্রাসীদের অভয়ারণ্য, অর্থাৎ সন্ত্রাসীদের এখানে বিভিন্ন জায়গা থেকে দেশের যে সন্ত্রাসীরা আছে সেই সন্ত্রাসীরা কিন্তু এই পাহাড়গুলোতে অবস্থান নিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষও রয়েছে। কিন্তু তো আজকের যে অভিযান, যে বিশেষ অভিযান চলছে, উপরে হেলিকপ্টার টহল দিচ্ছেন, প্রশাসনের লোকজন তাদেরকে ঘেরোয়া করে অভিযানটি চলছে, সেটির সর্বশেষ আমরা জানাতে পারবো পরবর্তী সংবাদে। তো চট্টগ্রামের যে অভিযান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। সৌদি আরবের তেল ক্ষেত্র এবং বিমান ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলার ঘটনায় ইরানকে দায়ী করে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, হামলা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত তেহরান নিজেই বড় ক্ষতির মুখে পড়বে। পাল্টাপাল্টি হামলার জেরে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে, যার প্রভাবে চড়া হচ্ছে বৈশ্বিক জ্বালানি ও শেয়ার বাজার। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতু ডেস্ক রিপোর্টার। সৌদি আরবের গুরুত্বপূর্ণ সাইবা তেল ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছে। তবে তেল ক্ষেত্রে পৌঁছানোর আগেই সৌদি নিরাপত্তা বাহিনী ড্রোনগুলো ভূপাতিত করে। সৌদি আরামকোর তথ্য অনুযায়ী তেল ক্ষেত্রটি প্রতিদিন প্রায় 10 লাখ ব্যারেল উৎপাদন সক্ষমতা আছে। এর কয়েক ঘন্টা আগে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। এছাড়া রাজধানী রিয়াদেও ড্রোন হামলার চেষ্টা করা হয়। এসব ঘটনায় 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে কঠোর সতর্ক বার্তা দিয়েছে সৌদি আরব। রিয়াদ বলছে, আরব দেশগুলোর ওপর হামলা অব্যাহত থাকলে তেহরানই সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে। এদিকে নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে সৌদি আরবে থাকা মার্কিন সরকারের অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন নাগরিকদের সৌদি ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $114 উপরে উঠেছে এবং শেয়ার বাজারেও দেখা দিয়েছে বড় দরপতন। এপ্রিলের আগ পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $150 উঠে নতুন রেকর্ডের সংখ্যাও করা হচ্ছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতৃত্বে পরিবর্তনের খবর সামনে আসতে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া। মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার পর দেশটির ক্ষমতা কাঠামো, আঞ্চলিক রাজনীতি ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইতোমধ্যে আইআরজিসি নতুন নেতৃত্বের প্রতি আনুগত্য ঘোষণা করেছে, যদিও বিষয়টি আরও পর্যবেক্ষণের কথা বলছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর রিপোর্টার। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নিয়োগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও প্রতিক্রিয়া। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি আজীবন আনুগত্য ঘোষণা করেছে। আইআরজিসি বলছে, 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের মাধ্যমে খামেনির এই নির্বাচন প্রমাণ করেছে ইসলামী ব্যবস্থার অগ্রযাত্রা থেমে থাকে না এবং এই বিপ্লব ও ইসলামী শাসন ব্যবস্থা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নিয়োগ নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া দেখাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বিষয়টি আরও পর্যবেক্ষণ করা হবে। ট্রাম্প আরও জানান, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে পারস্পরিক আলোচনার ভিত্তিতে। এক্ষেত্রে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে মোস্তফা খামেনির নিয়োগের সমালোচনা করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। তার মতে, নিহত আলী খামেনির ছেলে মোস্তফাকে নতুন নেতা নির্বাচিত করা প্রত্যাশিত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশ্লেষকদের মতে, ইরানের নেতৃত্বে এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং চলমান আঞ্চলিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে পারে।
প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আহমেদ আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে। সকাল 9টার দিকে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়। আহমেদ আলীর মরদেহ গ্রহণকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। নিহত আহমেদ আলীর বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়। স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে তার। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন আহমেদ আলী। সম্প্রতি ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সহমর্মিতা এবং সহযোগিতা, সামগ্রিক আশ্বাস এবং তাদের পরিবারের লাশ যেন তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই বিষয়ে তাদের সাথে কথা হয়েছে। আলী আহমেদের কে নিয়ে ওনার মৌলভীবাজারে তার যে গ্রামের বাড়ি ওখানে নিয়ে যাবে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ সাহেব অলরেডি মৌলভীবাজারে অবস্থান করছেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের নাগরিকদের পাশে থাকা যায় সেটা আমরা করার চেষ্টা করছি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির প্রভাব পড়েছে দেশের পেট্রোল পাম্পগুলোতে। সরকারের পক্ষ থেকে জ্বালানির পর্যাপ্ত মজুদের কথা বলা হলেও ফিলিং স্টেশনগুলোয় চাপ কমছে না ক্রেতার। আতঙ্কিত হয়ে অনেকেই ভিড় করছেন পেট্রোল পাম্পে। ক্রেতাদের দাবি, পাম্প মালিকরা ইচ্ছে করেই তৈরি করছে কৃত্রিম সংকট। আর পাম্প সংশ্লিষ্টরা বলছেন ডিপো থেকে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে তাদেরও। বিস্তারিত বিজন কুমারের রিপোর্ট। মোটরসাইকেলের দীর্ঘ লাইনের এই চিত্র রাজধানীর শ্যামলী এলাকার। তাদের কেউ এসেছেন রাতভর তেলের খোঁজ করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, আবার কারো কারো অপেক্ষা সেহরির পর থেকে। জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের বেড়াজালে আটক এসব চালকদের দাবি, তারা তেল নিতে এসে পাহারা দিচ্ছেন ফিলিং স্টেশন। এখন আমার ভূমিকা হইলো যে আমি তেলের পাম্পটাকে পাহারা দিচ্ছি। কখন তেল আসবে, কখন নিতে পারবো, এটা আরো আমার সম্ভাবনা নাই। সকাল 6টা থেকে লাইনে সব জায়গায় পাম্প, যেখানে আমরা তেলের জন্য যাই সেখানে বলতেছে তেল নাই। সেরি খাওয়া দাওয়া করে আসছিলাম, এখন পর্যন্ত ধারা রয়েছে, তেল এলে গাড়ি কেন আসে নাই। ঢাকার প্রায় প্রতিটি ফিলিং স্টেশনের সামনে দৃশ্য একই। আর এমন চিত্র শুধু আজকের নয়, বিরাজ করছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের দামামায় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর থেকেই। আজকে সেরির পর পরে আসছে, সেরি খাওয়া দাওয়া করে তারপর প্রথম গেলাম ইয়াতে খালেকে। গভর্নমেন্ট ঘোষণা দেয় যে 5 টাকা করে লিটারে বাড়ানো হয়েছে, দুপুরের মধ্যে বলবে ডাইকা ডাইকা তেল বিক্রি করবে। এদিকে শুধু নগরীতে নয়, ঢাকার একটু বাইরে আমিনবাজারের ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে ডিজেল চালিত ট্রাকের দীর্ঘ সারি। চালকদের দাবি, প্রয়োজনের তুলনায় মিলছে কম জ্বালানি। 500 টাকা দেয়, আজকে 1000 টাকা দিতেছে, আমাদের পিক আপ দিতেছে, আগে 500 টাকা করে দিত। এখন পরিস্থিতি এই যে জামে পড়ে রয়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, তেল ডিপুতেও দীর্ঘ সারি থাকায় জ্বালানি তেলের ক্রেতাদের দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে পাম্পগুলোতে। ডিপোতেও সিরিয়াল আছে, আমাদের গাড়িটা যখন আর কি ওই যেখানে গেছে তখন দেখে যে ওইখানেও সিরিয়াল। যত দূর পারি আর কি ফিরে দেই না, 5টা পারি, 10টা পারি, 20টা পারি, যেরকম পরিস্থিতি সেরকম ভাবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেটের একটি পেট্রোল পাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, পাম্পের এই মুহূর্তের চিত্র কি, সেই সাথে ভোক্তা এবং ফিলিং স্টেশনের মালিক যারা আছেন তাদের বক্তব্য কি? জ্বালানি তেলের যে সংকট, এটি হচ্ছে শুধু রাজধানী কেন্দ্রিক, এটি পুরো দেশেই সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে বলে মনে করছেন যারা ভোক্তা আছেন। তারা মনে করছেন যে হচ্ছে এই জ্বালানি যদি সংগ্রহ না করে রাখে তাহলে হয়তো অনেক ধরনের বিশাল বিপদে পড়বে। আমি যদি আপনাকে আমার পেছনে যে লাইনটি দেখানোর চেষ্টা করি, সেখানে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির যে দীর্ঘ লাইন, এটি হচ্ছে প্রায় 1.5 থেকে 2 মাইল লম্বা সিরিয়াল, যে মানুষ হচ্ছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে জ্বালানি তেল সংগ্রহ করার জন্য। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে এখন পর্যন্ত পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু আমরা অনেক পাম্পেই দেখেছি যে তারা বলেছে যে পাম্পে তেল না থাকার কারণে পাম্প মালিকরা অনেকগুলো পাম্প বন্ধ রেখেছে। আর হচ্ছে যারা ভোক্তা আছেন, যারা জ্বালানি, বিশেষ করে মোটর সাইকেল যারা চালাচ্ছেন, বাইক যাদের আছে বা ব্যক্তিগত যারা আছে,
তারা বলছে যে হচ্ছে তারা হচ্ছে তেল সংগ্রহ করতে পারছে না। কেউ কেউ হচ্ছে সেহরির পর এসে লাইনে দাঁড়িয়ে থাকছেন, তারপরও 3-4টি পাম্প ঘুরেও হচ্ছে তারা 2 লিটার তেল সংগ্রহ করতে পারছে না। আর এই সংকট হচ্ছে পুরো দেশে যেহেতু ছড়িয়ে পড়েছে, যেমন হচ্ছে পণ্য পরিবহনের যে গাড়িগুলো আছে, ঢাকার বাইরে থেকে জরুরি পণ্য নিয়ে যে গাড়িগুলো ঢাকার ভেতরে আসে রাজধানীর বাইরে থেকে, সেগুলো তারা বলছে যে তারা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি সংগ্রহ করতে না পারায় তারা হচ্ছে পণ্য পরিবহন করতে পারছেন না, এবং হচ্ছে এতে করে দেশের বাজারে যে পণ্য সরবরাহের যে ঘাটতি সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে সরকার বলছে যে হচ্ছে আমাদের পাশের যে দেশ আছে ভারত থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে, এবং হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকেও জ্বালানি আমদানি নিয়ে সরকার চিন্তা করছে। তবে সরকারের পক্ষ থেকে যাই বলা হোক না কেন, যারা সাধারণ ভোক্তা আছেন তারা বলছেন যে আসলে জ্বালানি যে সংকট এটি হচ্ছে তারা কোনোভাবেই আশু সমাধান দেখছেন না। কারণ মধ্যপ্রাচ্যের যে চলমান যুদ্ধ, এই যুদ্ধের কারণে কিন্তু আপনি জানেন যে তেলের দাম হচ্ছে প্রায় প্রত্যেক দিনই বাড়ছে, এবং হচ্ছে প্রায় 30% মতো তেলের দাম বাড়ছে। আর হচ্ছে এই তেলের দাম বাড়া নিয়ে হচ্ছে বাংলাদেশের কি হবে, এটা আসলে অনেক বেশি হচ্ছে দুশ্চিন্তার মধ্যে আছে যারা ভোক্তা। তবে সরকার বলছে যে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করবে। তো রেশনিং পদ্ধতিতে যখন সরকার তেল সরবরাহ করার চিন্তা করেছে এবং রেশনিং পদ্ধতিতে যখন পাম্পগুলোতে তেল দেওয়ার চেষ্টা করেছে, তখন ভোক্তারা বলেছে তারা আরও বেশি সমস্যায় পড়েছে। কারণ তখন দেখা গেছে যে 2 লিটার তেল যখন নিয়ে গেছে, পরবর্তীতে আবার যখন তারা এসেছে কোনো কাজে যাওয়ার জন্য কিংবা কোনো জরুরি কাজ করার জন্য, সেই এসে আবার তেল পায়নি এবং ফেরত চলে গেছে। এতে করে হচ্ছে পুরো হচ্ছে মানুষের কর্মব্যস্ত জীবনগুলো ব্যাহত হচ্ছে। তো জেরিন, এই ছিল আমার কাছে তেলের পাম্প থেকে সর্বশেষ। উষা, আপনাকে ধন্যবাদ। ঘরমুখে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। এবার সব টিকিটই পাওয়া যাচ্ছে অনলাইনে। শেষ দিনেও টিকিট পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি নেই। এই যাত্রাকে সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার 6 দিনের মধ্যেই অধিকাংশ বাসের টিকিট শেষ হয়ে গেছে। ফলে অনলাইনে টিকিট না পেয়ে অনেক যাত্রী বাস কাউন্টারে এসে টিকিটের খোঁজ করলেও তা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। জ্বালানি সংকটের আশঙ্কায় অনেক পরিবহন কোম্পানির আগাম টিকিট বিক্রি বন্ধ রেখেছে। উচ্চ আদালতে আছেন দর্শক, উচ্চ আদালতে আছেন আমাদের সহকর্মী মুদাসসির আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুদাসসির, 2টি সংসদীয় আসনের যে মামলা চলছে ভোট গ্রহণ নিয়ে, সে ব্যাপারে সর্বশেষ চিত্র কি আমাদেরকে জানাবেন? নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের বিষয়ে কিন্তু যে মামলা করেছেন সেটি কিন্তু গ্রহণ করে কিন্তু এই দুই আসলে যে বিজয় প্রার্থী তাদেরকে কিন্তু নোটিশ জারি করে পরবর্তীতে যে 8 জুন শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। এই বিষয়ে কিন্তু বিএনপি কিন্তু আইনজীবী রহিম যেটি জানিয়েছেন, তিনি পার্টি পেপার এনেছেন এবং কিন্তু ফলাফল দেখিয়েছেন যে ফলাফলের পার্থক্য কতখানি, এবং এই ফলাফলের যে পার্থক্যটি সেটি তিনি এটি দিয়ে আদালতে জানিয়েছেন যে এটাই স্পষ্টত যে এখানে ব্যাপকভাবে কারচুপি হয়েছে, এবং ময়মনসিংহ 2 আসনেও কিন্তু তিনি একই চিত্র দেখিয়েছেন, এবং যার প্রেক্ষিতে কিন্তু মহামান্য আদালত কিন্তু এই শুনানির জন্য দিন ধার্য করেছেন, নোটিশ ইস্যু করেছেন। এদিকে কিন্তু বাগেরহাট এক আসনে জামায়াত প্রার্থী মসুদ, যিনি বিজয়ী হয়েছেন, তার সম্পর্কে কয়েকদিন আগে কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমে আসে যে ভোট পুনর্গণনার জন্য হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে কিন্তু তার আইনজীবী তামিম গাজী এমএস তামিম তিনি জানিয়েছেন বিষয়টি কিন্তু সঠিক নয়। তবে আজকে
যে পরবর্তী প্রার্থী যে আবেদন করেছেন তার আবেদনটি গ্রহণ করে 21 মে এই শুনানির জন্য দিন ধার্য করেছেন। একই সঙ্গে নির্বাচনের সরঞ্জামাদি ব্যালট পেপার এগুলো কিন্তু হেফাজতে নিতে ইস্যুতে দিয়েছেন। এদিকে কিন্তু সিরাজগঞ্জ 4 আসনে আকবর আলীর আবেদনটিও কিন্তু গ্রহণ করেছেন আদালত এবং তার এই বিষয়ে কিন্তু একই শুনানির জন্য 10 জুন দিন নির্ধারণ করেছেন আদালত। এদিকে যেদিন আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয় সম্পর্কে, সেটি হচ্ছে যে শতাব্দী গুম খুনের মামলায় আসামি জিয়াউল হাসান বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পরবর্তীতে সেটি হবে 29 মার্চ, আজকে কিন্তু হয়নি। এবং রামপুরায় যে 28 জন হত্যা, সেই 28 জন হত্যারও কিন্তু পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 11 মার্চ। তো হাইকোর্ট থেকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। জরুরি মুদাসির, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদি হামলার প্রধান আসামি ফয়সাল এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে কূটনীতিক চ্যানেলে ভারতের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। বলেন, অচিরেই তাদের বাংলাদেশে আনা সম্ভব হবে। সকালে পুলিশ হেডকোয়ার্টারে তার প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি। মব সন্ত্রাস নির্মূলে পুলিশের পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। জুলাই বিপ্লব নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদের তালিকা করার কথাও জানান পুলিশ প্রধান। চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব। ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি রোধে যমুনা সেতু থেকে উত্তরবঙ্গগামী গুরুত্বপূর্ণ পণ্যবাহী যানবাহনগুলোতে দেওয়া হচ্ছে পুলিশ এসকর্ট। ঈদ সামনে রেখে সিরাজগঞ্জ জেলা পুলিশের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছে পরিবহন সংশ্লিষ্টরা। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সামনে পিছনে পুলিশের গাড়ি, মাঝখানে পণ্যবাহী ট্রাক সহ অন্যান্য যানবাহন। এমন দৃশ্য দেখা যায় রাত 9টার পর থেকে ভোর 5টা পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম পাড় গোলচত্বর থেকে সিরাজগঞ্জ জেলার শেষ সীমানা পর্যন্ত। ঈদ সামনে রেখে মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি রোধে এমন ব্যবস্থা গ্রহণ করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। চালকরা বলছেন, আগে এই মহাসড়কে রাতে ডাকাতি, ছিনতাই হতো, কিন্তু এখন পুলিশের স্কট দেওয়ার কারণে রাস্তায় কোনো সমস্যা হচ্ছে না। নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারছেন তারা। আগে চুরি ডাকাতি ছিনতাই ছিল, আগে ভালো হয়েছে। বর্তমান সিরাজগঞ্জের পুলিশের আওতায় আমরা খুব চলাফেরা করে শান্তিতে আছি। আমি রংপুর যাবো, আমার দাঁড়াইছে এখানে, দাঁড়িয়ে আমাকে স্কট দিয়ে কয়েকটা গাড়ি মিলে আমার পার করতেছে। এতে আমরা নির্বিঘ্নে গন্তব্যস্থলে যাইতে পারতেছি। ঈদের আগ দেয়া অনেক দামি মারলে যদি ভয় লাগে, তো পুলিশ প্রশাসন ভাইরা আমাদের সেতু থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত আমাদের পৌঁছায় দিতেছে। মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি রোধ এবং নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য জেলা পুলিশ 3টি টিমের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করেছেন। যে সমুদ্রকারী গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ তেলের ট্যাঙ্কিগুলো, এই ট্যাঙ্কিগুলো আমরা নিরাপত্তা দেয়। যদি পাবনার দিকে যায় তাহলে আমরা পাবনা ডিপো পর্যন্ত চলে যাই, আর যদি রাজশাহী পর্যন্ত তাহলে আমাদের সীমানা হলো চরহামকুড়িয়া, আমরা চরহামকুড়িয়া পৌঁছে দেই। ঈদ সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং মূল্যবান পণ্য পরিবহনে যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এই স্কট টিমের মূল কাজটা হচ্ছে উত্তরবঙ্গগামী যে সকল পণ্যবাহী ট্রাক, লরি, পিকআপে যে মূল্যবান পণ্য বহন করে মহাসড়ক দিয়ে, সেই পণ্যগুলা নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথে যাতে এই সিরাজগঞ্জ জেলা অতিক্রম করে যেতে পারে, সেই উদ্দেশ্যে মূলত আমাদের এই স্কটটা চালু হয়েছে। পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে মহাসড়কে চলাচলকারী যাত্রী, চালক, হেলপার সহ সংশ্লিষ্ট সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো। চট্টগ্রামে জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে নজিরবিহীন যৌথ অভিযান, কয়েকজন গ্রেফতার, অভিযান অব্যাহতের ঘোষণা পুলিশের। তেলক্ষেত্র বিমান ঘাঁটিতে হামলায় ইরানকে দায়ী করে সৌদির কড়া সতর্কবার্তা। ঢাকায় পৌঁছেছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত দুবাই প্রবাসীর মরদেহ। রেশনিং পদ্ধতিতে চলছে জ্বালানি বিক্রি, আজও ভোর থেকে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। পাম্প মালিকদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ।
এবং হাদি হত্যার আসামিদের দ্রুত ফেরত আনা হবে বললেন আইজিপি। মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদের নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।